আমার বাবা মারা যাবার পর আমার কম বয়সী সুন্দরী মা গ্রাম প্রধানের বাড়িতে কাজ করতে থাকে। একদিন মা শহর থেকে লাখ লাখ টাকার বাজার করে আনেন। কিন্তু আমরা খুব গরিব ছিলাম আর টাকাও ছিল না তেমন। কিন্তু মা এত টাকা পেল কোথায়? এতে মায়ের উপর আমার সন্দেহ হতে থাকে। একদিন গোপনে মায়ের পিছু নিয়ে প্রধানের বাড়িতে গিয়ে দেখি মা টাকার বিনিময়ে প্রধানের সাথে। আমার নাম নিপা। আমি গরিব ঘরের একটি মেয়ে। আমার পরিবারের সবাই ছোট একটি গ্রামে বাস করতাম। আর আমাদের জীবন খুবই সাধারণ ছিল। আমার বয়স এখন 17 বছর। 4 মাস আগেই আমার বাবা আমাদেরকে ছেড়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। বাবার মৃত্যুর পর আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তাই আমার মা বাধ্য হয়ে গ্রামের প্রধানের বাড়িতে কাজ করতে শুরু করেন। কিন্তু সেখানে কাজ শুরু করার পরেই আমার মা কিছু অদ্ভুত অদ্ভুত কাণ্ড করতে শুরু করেন, যা দেখে আমার মনে হচ্ছিল যে আমার মা আমার থেকে কিছু তো একটা লুকাচ্ছে। একদিন রেগে আমি মায়ের কাছে গিয়ে অনেক কিছু আবদার করি। আমি জানতাম আমার কোনো ইচ্ছাই পূরণ করার ক্ষমতা আমার মায়ের নেই, কেননা আমরা খুব গরিব আর গরিবের স্বপ্ন এত সহজে পূরণ হয় না। কিন্তু পরের দিন সকালে যেটা হলো সেটা দেখে আমার চোখ ছানাবড়া হয়ে গেল। আমি দেখলাম আমার ঘরে সেই সমস্ত জিনিস রাখা আছে যেগুলো আমি মায়ের কাছে আবদার করে চেয়েছিলাম। কিন্তু আমার মা এই সমস্ত জিনিস কোথায় পেল? সে তো প্রধানের বাড়িতে কাজ করার পর থেকেই আমার মায়ের হাব ভাব বদলাতে শুরু করে। একদিন এই সব কিছু জানার জন্য তার পিছন নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে দেখতে পেয়ে যায়। এরপর আমার মা এমন একটি কথা বলল যেটা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি। কেননা আমার মা আমাকে বলেছিল যে আমার বাবা একজন কবিরাজ ছিল, আর তার জীবিত অবস্থায় আমাদের জীবন খুব সুন্দরভাবেই চলছিল। কেননা দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে লোকজন আমার বাবার কাছে আসত। সেই সময় আমাদের কাছে কোনো জিনিসের কোনো অভাব ছিল না। তারপর একদিন হঠাৎ আমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তার চিকিৎসা করাতে করাতে আমাদের জমানো সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যায়। এমনকি আমাদের আত্মীয় স্বজন ও যতটা সম্ভব আমাদেরকে সাহায্য করেছিল, কিন্তু তারপরেও বাবাকে বাঁচানো সম্ভব হল না। মা আমাকে বাইরে কোনো কাজ করতে দিল না। আর আমার ভাই এখন খুব ছোট। আমরা না খেয়ে মরতে বসেছিলাম দেখে মা খুব টেনশনে পড়ে যায়। বাড়ির এই কঠিন অবস্থা কিছুটা ঠিক করার জন্য আমার মা লোকের বাড়িতে কাজ করা শুরু করে দেয়। 3-4টে বাড়িতে কাজ করে মা খুব ক্লান্ত হয়ে রাতে বাড়ি ফিরত। আগে আমরা কখনো ভাবতেও পারিনি যে তাকে লোকের বাড়িতে কাজ করতে হবে। খিদের জ্বালা মানুষকে দিয়ে সে সমস্ত কাজ করায় যা আমরা স্বাভাবিক অবস্থায় কখনোই করতে চাই না। গ্রামের প্রধান আমাদের উপর খুব ভয় দেখাতেন। তিনি কখনো কখনো আমাদের বাড়িতে চাল ডাল পাঠিয়ে দিতেন, কিন্তু শুধু তার ভরসাতেই দুনিয়াতে বেঁচে থাকা মুশকিল ছিল। তিনি আমাদের কিছুটা অবধি সাহায্য করতে পারেন, তারপরে তো আমাদেরকেই সবকিছু করতে হবে। আমার বাবা এলাকার নামকরা কবিরাজ ছিলেন। বাবা যখন জীবিত ছিলেন আমার মা তখন তাকে ওষুধ বানাতে সাহায্য করতেন। বাবার সাথে ওষুধ বানাতে বানাতে মাও অনেক কিছু শিখে গিয়েছিল। কিন্তু বাবার মৃত্যুর পরে মা একদমই ভেঙে পড়েছিল। পরিবারের সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই যে আমার বাবার ওষুধ খাবার পরেও অসুস্থ থেকে গেলে কিছু লোক আমার বাবার উপরে বদনাম দিচ্ছিল যে সে ভুলভাল ওষুধ বানিয়ে লোকেদের চিকিৎসা করে। কিছু লোক আমাদের দোকান বন্ধ করতে চাইত, যেটা একেবারে গ্রামের বাজারের উপরে ছিল। অনেকেই দোকানটা কিনতে চাইত, কিন্তু বাবা সুস্থ থাকা অবস্থায় ওই দোকানটা কোনো মতেই বিক্রি করেননি। কিন্তু বাবা যখন অসুস্থ হয়ে পড়েন তখন বাধ্য হয়ে তাকে সেই দোকানটা বিক্রি করতে হয়। আর দোকান বিক্রি করে যে টাকা পাওয়া গিয়েছিল সেটাও বাবার চিকিৎসার জন্য খরচা হয়ে যায়। এত কিছু করার পরেও আমার বাবাকে বাঁচাতে আমরা ব্যর্থ হই। হয়তো স্রষ্টা এভাবেই তার মৃত্যু লিখেছিলেন। আমার মা যে সমস্ত লোকের বাড়িতে কাজ করতেন তারা তাকে খুব বেশি পারিশ্রমিক দিত না। আমি আমার মাকে বলতাম, তুমি কেন প্রধানের বাড়িতে কাজ করতে যাও না মা, সেখানে কাজ করলে তো তুমি আরও বেশি টাকা পাবে। আমার মা বলতো যে প্রধানের বাড়িতে তো আগে থেকেই অনেক চাকর বাকর আছে, আমার মনে হয় না আমি সেখানে কোনো কাজ পাব। আমি তাকে বললাম, তুমি সেখানে গিয়ে একবার কথা বলো, হতেও তো পারে তিনি তোমাকে কোনো কাজ দিতেও পারেন। প্রধানের 2 ছেলে আর তাদের 2 বুদের জন্য আলাদা আলাদা চাকরানি আছে, হয়তো তুমি সেখানে অন্য কোনো কাজও পেয়ে যেতেই পারো। মা বলল, হ্যাঁ, একবার গিয়ে দেখতে হবে। আমার মা পরের দিনই প্রধানের বাড়িতে কাজ চাইতে গেল। আমার মায়ের বয়স 36 কি 38 বছর হবে, কিন্তু তিনি এখনও দেখতে খুব সুন্দরী একটি মহিলা ছিলেন।
আর তার গায়ের রঙও ধবধবে ফর্সা ছিল। এখনও যদি কেউ আমার মাকে দেখত তাহলে বলতো, তুমি তো এখনও যুবতী আছো, তুমি চাইলেই আরামসে একটা বিয়ে করে নিতে পারো। কিন্তু আমার মা আমাদের দুই ভাই বোনের জন্য দ্বিতীয় বিয়ে করেননি। স্রষ্টাকে ধন্যবাদ দিলাম যখন আমি জানতে পারলাম যে আমার মা প্রধানের বাড়িতে সবার ঘর ঝাড়ু দেওয়ার কাজ পেয়েছে। এই কাজ মায়ের জন্য তেমন কষ্টকর হবে না। তাই আমি খুব খুশি হয়েছিলাম। কেননা তাকে আর লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে না। এখন শুধু তাকে প্রধানের বাড়িতেই কাজ করতে হবে। আর প্রধানের বাড়িতে কাজ করে মা অনেক টাকা বেতন পাবে। যদিও আমার মা লোকের বাড়িতে কাজ করবে তবুও এটা আমার ভালো লাগতো না। কিন্তু আমি তেমন পড়াশোনা জানতাম না। যদি আমি পড়াশোনা জানতাম তাহলে হয়তো কোনো চাকুরি করে সংসারের হাল ধরতে পারতাম। এদিকে আমার ভাই ও খুব ছোট, ওদের এখন খেলাধুলা করার বয়স। তাই আমি আমার মাকে বলেছিলাম যে আমি লোকের বাড়িতে কাজ করব। কিন্তু আমার মা বারণ করে বলল যে তুই যদি লোকের বাড়িতে কাজ করতে যাস তাহলে তোর ছোট ভাইকে দেখে রাখবে কে। এই কারণে আমাকে বাড়িতে থাকতে হতো। আর আমার মা প্রধানের বাড়িতে কাজ করতে যেতে লাগল। একদিন আমার মা প্রধানের বাড়ি থেকে ফিরেই সারা বাড়িতে কিছু খুঁজতে লাগল। আমি মাকে বললাম, মা তুমি কি করছো? এখনই তো কাজ সেরে ফিরলে, তুমি একটু আরাম করো আগে, তারপরে আমি তোমার জন্য খাবার রেডি করে দিই। কিন্তু মা বলল, তুই এখন যা, আমি পরে খাবার খাবো। তারপরে আবার কিছু একটা খুঁজতে লেগে গেল মা। আমি সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দেখছিলাম। তারপরে মা আমার দিকে তাকিয়ে বলল, তোর বাবার একটা পুরনো ডিব্বা ছিল। যখন তোর বাবা দোকান বিক্রি করেছিল তখন সেই ডিব্বাটা এখানেই রাখা ছিল, কিন্তু এখন কোথাও সেটা খুঁজে পাচ্ছি না। আমি বললাম, মা তুমি সেই পুরনো ডিব্বা দিয়ে কি করবে? মা বলতে লাগলো, ব্যাস, আমার দরকার আছে, তুই আমাকে সেটা খুঁজতে সাহায্য করবি। মাকে আমার খুব ব্যস্ত আর অশান্ত মনে হচ্ছিল। আমিও সেই ডিব্বাটা দেখে তো ছিলাম, কিন্তু কি জানি কোথায় আছে সেটা। লোহার একটা বড় ডিব্বা, তার ভিতরে আমার বাবার ওষুধ রাখা থাকত। বাবা সেটা দোকান থেকে নিয়ে এসেছিল। কিছু সময় পরেই মা সেই ডিব্বাটা খুঁজে পেল। আর তাকে দেখে মনে হলো যে সে যেন খুব শান্তি পেয়েছে। কিন্তু মা আমাকে বলল না যে সে কেন এই ডিব্বাটা খুঁজছিল। তারপরে একদিন আমি তাকে একটা অদ্ভুত কাণ্ড করতে দেখলাম, যেটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। এটা ঠিক যে বাবার মৃত্যুর পরে সংসারের সমস্ত দায়িত্ব মায়ের কাঁধের উপর এসে পড়েছিল। আর লোকের বাড়িতে কাজ করার ফলে মা নিজের দিকে নজর দিতে পারত না। সেই কারণেই দিনকে দিন তার গায়ের সে ধবধবে বরণখানি কালো হতে শুরু করে। একদিন আমার মা বলল যে আমাকে প্রধানের বাড়িতে কাজে যেতে হবে, তাই স্নানটা তাড়াতাড়ি সেরে আসি বলেই ঘরে ঢুকে গেল। মায়ের ঘরের দরজা ভাঙা ছিল। তাই আমি যখন মায়ের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার মা আয়নার সামনে দাঁড়িয়ে মুখের উপর একটা অদ্ভুত ধরনের প্রলেপ লাগাচ্ছে। তারপরে সেই জিনিসটা নিজের হাতে, পায়ে, কোমরে আর গলায় ও লাগাচ্ছিল। আমি অবাক হয়ে গেলাম, মা এটা কি করছে? আমি তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু আবার কিছু একটা ভেবে জিজ্ঞেস করলাম না। কিছু সময় পরে বাথরুমে স্নান করতে চলে গেল মা। যখন বাথরুম থেকে বাইরে বাহির হলো তখন তার গায়ের রং অদ্ভুত রকমের মনে হচ্ছিল। এরপর মা রেডি হয়ে কাজে চলে গেল। পরের দিন থেকে আমি এটা দেখার অপেক্ষায় থাকলাম যে আমার মা নিজের হাতে, পায়ে ও মুখে এমন কিসের প্রলেপ লাগায়। আর হঠাৎ আর এটা লাগানোর প্রয়োজনই বা পড়ল কেন? আগে তো মা তার নিজের শরীরের যত্ন নিত না, তাহলে এখন তার এত যত্ন নেওয়ার কি দরকার পড়ল? কয়েকদিন ধরে আমি লক্ষ্য করে দেখলাম যে আমার মা প্রধানের বাড়ি যাওয়ার আগেই ওই প্রলেপটা নিজের মুখের উপরে লাগিয়ে কিছুক্ষণ পরেই স্নান করতে যেত। আর তারপর সেজেগুজে প্রধানের বাড়িতে চলে যেত। ওই জিনিসটা আসলে কি সেটা জানার জন্যই ঘরের মধ্যে খুঁজতে থাকলাম, কিন্তু ঘরের মধ্যে ওই জিনিসের নাম, গন্ধ পর্যন্ত দেখতে পেলাম না, যেটা আমার মা নিজের হাত ও মুখের উপরে লাগাত। এরপর একদিন আমি রান্নাঘরে খাবার বানাতে যাচ্ছিলাম। তখনই হঠাৎ একটা অদ্ভুত জিনিস রান্নাঘরে দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মনে হলো এটা সেই জিনিস হবে যেটা পেস্ট বানিয়ে মা নিজের মুখের উপরে লাগায়। কেননা এই জিনিসটা আমি আগে কখনো রান্নাঘরে দেখিনি। আর এটাও হতে পারে যে আগে এটার উপর আমার নজর পড়েনি। কেননা এই তো কয়েকদিন হলো আমি রান্না করতে শিখেছি। রান্নাঘরে একমাত্র এই জিনিসটাই ছিল যেটা খুবই অদ্ভুত, তাই এই জিনিসটা নিয়ে আমার সন্দেহ হতে লাগল। আমি রান্নাঘরে বেশি কিছু না, বরং অনেকটা পরিমাণে ফিটকারি দেখতে পেলাম। একদিকে ফিটকিরির কিছু টুকরো ছিল, আরেক দিকে ফিটকিরির পাউডার বানানো ছিল। হয়তো আমার মা এই ফিটকিরির পাউডার দিয়ে পেস্ট বানিয়ে নিজের মুখের উপরে লাগাত।
কিন্তু এই কাজটা সব সময় প্রধানের বাড়ি যাওয়ার আগেই কেন করত মা? কেননা অন্য সময় কখনো তাকে এই কাজটা করতে দেখিনি। আর এখন তো সব সময় লুকিয়ে লুকিয়েই মা কাজটা করত। আমি তো ভাগ্যক্রমে দেখে নিয়েছিলাম, তাই জানতে পেরেছি। কিন্তু আমি এই জিনিসটা এখনো বুঝতে পারিনি, কারণ এরপরে বাড়িতে অন্য একটি অদ্ভুত ব্যাপার হতে শুরু করল, যেটা আমার বোঝার ক্ষমতার বাইরে। মেয়ে হয়েও আপন মাকে লক্ষ্য করতে করতে আমি প্রধানের বাড়িতে চলে গেছিলাম। আমার চেহারা এমন ছিল যাতে মনে হয় আমি এই বাড়ির কোনো চাকরও নই। কেননা আমার কাছে পরার জন্য ভালো কাপড় পর্যন্ত ছিল না। বাড়ির অবস্থা খারাপ হওয়ার কারণে খাবারও ঠিকমতো পেতাম না। আমি মায়ের খোঁজ করতে করতে ভিতরে যাচ্ছিলাম। তখনই দারোয়ান আমাকে দরজায় থামিয়ে দিলেন আর বললেন, কোথায় যাচ্ছ? এখানে কাজের জন্য জায়গা ফাঁকা নেই, এখানে আগে থেকেই অনেক কাজের জন্য লোক রাখা আছে। আমি বললাম, আমি চাকর নই। তখন চৌকিদার বলতে লাগলো, আচ্ছা, তাহলে তোমার কোনো অধিকারই নেই ভিতরে ঢুকবার। তাড়াতাড়ি যাও এখান থেকে, নইলে আমি এখনই গিয়ে প্রধানের কাছে তোমার নামে নালিশ করব। আমার ওই ধারণার কথা খুব খারাপ লেগেছিল যে আমার কথা না শুনেই আমাকে এত কথা বলে দিলেন উনি। আমার অবস্থা এতটাও খারাপ ছিল না যে সে আমাকে ভিখারি ভেবেছিল। আমি চুপচাপ সেখান থেকে ফিরে বাড়িতে এসে কান্না করতে শুরু করে দিলাম। মা আমাকে জিজ্ঞেস করলে বললাম, আমাদের জীবনে এমন দিন এসে পড়েছে যে লোকজন আমাদেরকে ভিখারিও ভাবতে শুরু করেছে। মা বলল, তুই চিন্তা করিস না, স্রষ্টা একদিন সবকিছু ঠিক করে দেবে। আজ আমি খুব রেগেছিলাম, তাই মাকে বললাম, তোমার সান্ত্বনায় কি আমার সম্মান ফিরে আসবে? আমার রাগ দেখে আমার মা বলল, আচ্ছা তাহলে তুই বল তোর কি চাই। আমি তোর জন্য সবকিছু এনে দিতে প্রস্তুত আছি। আমি বললাম, তুমি কোথায় থেকে এনে দেবে? এখানে তো আমাদের খাওয়াই ঠিক মতো হয় না, আর তুমি আমার স্বপ্ন পূরণের কথা বলছো। আমার স্বপ্ন কোনো ছোটখাটো স্বপ্ন না, যেটা তুমি কেউই এমন পরিস্থিতিতে পূরণ করতে পারবে না। আমার মা বলল, আচ্ছা তুই আমাকে বলতো একবার তোর কি চাই। মায়ের জেদ করাতে আমার আরও রাগ হয়ে গেল। তখন আমি মাকে বললাম, আমার অনেকগুলো দামি ড্রেস চাই, ভালো ভালো সোনার গহনা চাই, আর দামি মেকআপ চাই। আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল চাই, বাড়িতে টিভি চাই। আর এই গরমে খুব গরম লাগে, তাই বড় লোকেদের বাড়িতে থাকে ঘর ঠান্ডা করে দেওয়ার এসি, সেটাও চাই। তুমি কি আমাকে এইসব এনে দিতে পারবে মা? আমি কান্না করতে করতে মায়ের কাছ থেকে উঠে আমার ঘরের বিছানায় শুয়ে আবার জোরে জোরে কান্না করতে থাকলাম, আর ভাবতে লাগলাম যে মায়ের সাথে এইভাবে কথা বলা আমার উচিত হয়নি। এতে মায়ের কি দোষ যে আমি তাকে এত কথা শুনিয়ে দিলাম? তিনি আমাদের জন্য কতটা কষ্ট করেন, কিন্তু সেই সময় আমার রাগ এসেছিল অনেক, তাই আমি তাকে এইসব কথা বলে ফেলেছিলাম। সকালে উঠে দেখলাম মা সময়ের আগেই কাজে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, তবুও মা ফিরে আসছিল না। অনেকক্ষণ হয়ে গেল আমি মায়ের ফিরে আসার অপেক্ষা করছি। একবার ভেবেছিলাম প্রধানের বাড়িতে গিয়ে মাকে ডেকে নিয়ে আসি। প্রধানের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, তাই যাওয়ার সাহস হলো না আমার। আমি মায়ের বিছানায় বসে তার বাড়িতে ফেরার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। যখন চোখ খুললাম তখন দেখলাম মা বাড়িতে এসে রান্নাঘরে খাবার রান্না করছে। আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে বললাম, মা তুমি রান্না করছো কেন? সারাদিন কাজ করে তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি ঘরে গিয়ে আরাম করো, আমি রান্না করছি। মা বলল, না, আমি রান্না নিজেই করে নেব। আজকে তোর পছন্দের খাবার বানাচ্ছি, তুই যা নিজের ঘরে গিয়ে দেখ, আমি সেখানে তোর জন্য একটা সারপ্রাইজ রেখে এসেছি। আমাদের বাড়িতে মাত্র 2টা ঘর ছিল। আগে বাবা মা এক ঘরে আর আমরা 2 ভাই বোন অন্য ঘরে ঘুমাতাম। বাবার মৃত্যুর পরে আমরা 2 ভাই বোন মায়ের সাথে ঘুমাতে শুরু করি। আর আগে যে রুমে আমরা ঘুমাতাম ওই ঘরে যাওয়া ছেড়ে দিয়েছিলাম। আমি মাকে বললাম, তুমি ওখানে আমার জন্য কি রেখেছ? মা বলল, তুই নিজে গিয়ে দেখ। মায়ের মুখে একটা মৃদু হাসি লেগেছিল, যার কারণে আমি কিছুই বুঝতে পারছিলাম না। যখন আমি সেই ঘরের মধ্যে ঢুকলাম তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার চোখের সামনে যা দেখছি সেগুলো সত্যি। সেখানে সেই সমস্ত জিনিস রাখা ছিল যেগুলো আমি রাগের চোটে মায়ের কাছে চেয়েছিলাম। ঘরটা একদমই আলাদা মনে হচ্ছিল। হয়তো আজ সারাদিন মা এসবই আমার জন্য করছিল। আর এই সমস্ত জিনিস আনার জন্য হয়তো শহরেও গিয়েছিলেন। কেননা এই সমস্ত জিনিসের কোনো জিনিসই আমাদের গ্রামে পাওয়া যায় না। নিজের চোখে এই সমস্ত কিছু দেখে আনন্দে আমার চোখে জল চলে এলো। আমি একই সঙ্গে হাসতে এবং কাঁদতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব এখন। ঘর থেকে দৌড়ে বাইরে এসে দেখলাম মা সামনে দাঁড়িয়ে আছে।
আমি দৌড়ে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরলাম আর বললাম, তুমি আমার জন্য এত কিছু এনেছ, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মা। কিন্তু মা, তুমি এত সব কিছু করলে কিভাবে? আমি চমকে উঠলাম। আমি এতদিন এত কাছ থেকে মাকে দেখছি, কিন্তু আজকে যেন মনে হচ্ছে তার মুখের জেল্লা উঠে গেছে। হয়তো এই কারণেই তিনি তার মুখে কিছু লাগাতেন। আমি মাকে বললাম, তুমি এই সব কিছু করেছ কিভাবে? তুমি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছ, তাই না? আমার এই সব কিছু চাই না। এই সমস্ত জিনিস ফেরত দিয়ে তুমি যার কাছ থেকে টাকা ধার নিয়েছ তাকে ফেরত দিয়ে দাও। তখন আমার মা বলল, তুই জীবনে প্রথম আমার কাছে কিছু চেয়েছিস, তাই আমি তোর জন্য এইসব নিয়ে এসেছি। তুই আমার ভালো এবং বুদ্ধিমতী মেয়ে। তুমি কখনো আমার কাছে কোনো জিনিস আবদার করনি। এই প্রথমবার তুমি কিছু চাইলে, তাই এইসব জিনিস আমি ফেরত দেব। বলো কিভাবে? আর এইসব কিছুই তোর জন্য, আর এই ঘরে এখন থেকে তুই থাকবি। তোর আরও কিছু যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলে দিস। আর আমি কারো কাছ থেকে টাকা দেনা নেইনি। আমি বললাম, যদি টাকা ধার না নিয়ে থাকো তাহলে এত সব জিনিস কিভাবে আনলে? মা বলল, তুই এখন একটাই কাজ করবি, প্লিজ আমাকে কোনো প্রশ্ন করিস না। দেখবি আমাদের সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি বললাম, প্রধানের বাড়ি থেকে কেউ তোমাকে সাহায্য করেনি তো? কয়েক মাস থেকে তো গ্রামের প্রধান ও বাইরে গিয়েছিল, আর তার ছেলেরা এভাবে কাউকে কখনোই সাহায্য করে না। একমাত্র প্রধান ছিল যে সবাইকে সাহায্য করতেন, আর প্রধানের বউয়েরা তো সারাদিন ঘরে বসে থাকে, কারো সাথে কোনো কথাও বলে না। আর তারা দুজনেই খুব অহংকারী, আর সবাইকেই অপমান করতে থাকে। আর প্রধানের ছোট বৌমার ব্যাপারে তো আমি শুনেছি, সে এতটাই যে পাগলের মতো ব্যবহার করে, বাড়ির জিনিসপত্র ভেঙে ফেলে, সারা বাড়িতে চিৎকার চেঁচামেচি লাগিয়ে দেয়। আমাকে এই কথাটা গ্রামেরই আমার এক বান্ধবী বলেছিল। যখন সে প্রথম বিয়ে হয়েছিল তখন সে মাঝে মাঝে গ্রামে আসত আর লোকেদের সমস্যার কথা শুনে তাদের সাহায্য করত, একদম মহারানীর মতো। কিন্তু এখন সে নিজের ঘর থেকেই বের হয় না। আমার মা বলল, তোর বান্ধবী একদম ঠিক বলেছে, কিন্তু এটা তাদের সমস্যা, আমাদের এতে কি? মা বলল, কিন্তু সে এতটাও খারাপ না যতটা লোকে ওকে বলে। সে আগে যতটা ভালো ছিল এখনও তেমনটাই ভালো আছে, আর না তো আমি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছি, আর না কোনো ভুল কাজ করেছি। তোর জন্য এই সমস্ত জিনিস নিয়ে এসেছি যাতে সব সময় খুশি থাকিস আর টেনশন না করিস। মা দুশ্চিন্তা করতে নিষেধ করেছিল, কিন্তু এটা তো দুশ্চিন্তা করার মতোই কথা। কেননা এই সমস্ত জিনিস মাত্র কয়েক হাজার টাকার নয়, বরং লাখ টাকার। আমি জন্ম থেকেই এই সব দামি দামি জিনিস শুধুমাত্র গ্রামের বড় লোকদের বাড়িতে দেখেছি। আমি তো ভাবছি, তাহলে আমার মা এই সমস্ত জিনিস কিভাবে আনলো? আমার নিজের ড্রেসের দামই তো ৮-১০ হাজার মনে হলো। কেননা এরকম ড্রেস শুধুমাত্র শহরের বড় বড় শোরুমেই থাকে, আমরা গ্রামের মানুষেরা খুবই সাধারণ ড্রেস পরি। আমাদের বাড়িতে তো আগে খাট পর্যন্ত ছিল না, আমরা মাটিতে বিছানা করে ঘুমাতাম। কিন্তু এখন তো আমার মা ঘরে দামি দামি ফার্নিচার এনেছে, ঘরে এসিও লাগিয়ে দিয়েছে, যার কারণে পুরো ঘর ঠান্ডা হয়েছিল। এত গরম, কিন্তু ঘরে আসার সাথে সাথে গরমের কোনো অনুভবই হচ্ছিল না। আমি এই ঘরে ঘুমাতাম আর অন্য ঘরে মা আর ছোট ভাই ঘুমাত। আমাদের বাড়িতে একটি পুরনো বড় সিন্দুক ছিল। আমার মা সবসময় সেই সিন্দুকের তালা লাগিয়ে রাখত। আর যখন থেকে সে প্রধানের বাড়িতে কাজ করতে শুরু করে তখন থেকেই সিন্দুকের তালা বারবার খুলত আর বন্ধ করত। না জানি এই সিন্দুকের মধ্যে কি আছে কেউ জানত না। এই গ্রামেই আমার পিসিমা থাকতেন, যিনি আমার বাবার থেকে বড় ছিলেন। একদিন আমি তার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলাম। তিনি আমাকে ভালো মনে করতেন না, কিন্তু আমাদের দুই ভাই বোনকে ভালোবাসতেন। আমি পিসিমার বাড়িতে যাওয়ার সময় মায়ের আনা নতুন আর দামি ড্রেস পরেছিলাম, সাথে চোখে মুখে মেকআপও করেছিলাম আর হাতে মোবাইল নিয়ে গিয়েছিলাম। আমাকে দেখতে খুব সুন্দরী লাগছিল। সেখানে পিসিমার মেয়েও ছিল। সে আমাকে দেখে হতবাক হয়ে গেছিল। পিসিমাও অবাক হয়েছিলেন। তিনি বললেন, এত ভালো আর সুন্দর পোশাক তোর কাছে কোথা থেকে এলো? তোর মা মনে হয় কোথাও থেকে ভিক্ষা করে এনেছে। আমি বললাম, রিনা পিসি, আমার মা শহরে গিয়ে শোরুম থেকে কিনে এনেছে। আমি তাকে সব কিছু বলে দিলাম যে আমার মা আমার জন্য কি কি নিয়ে এসেছে। পিসির মেয়ে তো আমার কথা শুনে হতভম্ব হয়ে গেলেন, আর তাদের মুখ হা হয়ে গেল যখন পিসিমার মেয়ে সেখান থেকে উঠে চলে গেল। তখন পিসি আমাকে বললেন, দেখ তোর মা কোনো উল্টোপাল্টা কাজ করছে না তো? আমি বললাম, তুমি কি বলতে চাইছো পিসি, তুমি এ কেমন কথা বলছো? তখন পিসিমা বললেন, দেখ আমার ভাই এই দুনিয়াতে নেই, কিন্তু তোরা দুই ভাই বোন আমার ভাইয়ের একমাত্র চিহ্ন। তোর মা আগে থেকেই সুন্দরী।
ভাইয়ের মৃত্যুর পরে তোর মা হয়তো কোনো উল্টোপাল্টা কাজ করতে পারে, নইলে সে এত টাকা কোথা থেকে পেল? এখন তুই বাচ্চা মেয়ে না, তোর বয়স 16-17 বছর হয়ে গেছে। তোর বয়সে তোর মায়ের বিয়ে হয়েছিল। তুই তো জানিস উল্টাপাল্টা কাজ কি, আর মেয়েদের পক্ষে খারাপভাবে আয় রোজগার করা খুবই সহজ, আর সৎভাবে পয়সা ইনকাম করা খুবই কষ্টকর। আর যতটা খরচ তুই বলছিস সেটা তো সম্ভব না এই সামান্য ইনকাম করা টাকা থেকে। তোর ফুফা শহরে গিয়ে সরকারি চাকুরি করে, কিন্তু তবুও আমরা এত জিনিস কিনতে পারিনি, কেননা আমাদের কাছে এত টাকা নেই। আর তোর মা প্রধানের বাড়িতে কাজ করে, তাও শুধু ঝাঁটা দেয়। তাহলে তার কাছে এত টাকা কোথা থেকে এলো? তোর নিজের মায়ের উপর নজর রাখা উচিত। আমি বললাম, পিসিটা এখন কি হবে? পিসি বলল, যদি কালকে তোর মা তোর মাথার উপরে কোনো নতুন বাবা নিয়ে এসে হাজির হয় তখন কেমন লাগবে? পিসিমার এই সমস্ত কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম, আর আমার খুব রাগ হচ্ছিল। আমি বললাম, আমি যাচ্ছি পিসি। তিনি বললেন, তুই তো চলে যাচ্ছিস রে, কিন্তু আমার এই কথাটা ভেবে দেখিস একবার। আমি বাড়ি ফিরতে ফিরতে এই কথাটাই ভাবছিলাম, কেননা কথাটা ভাববার মতোই। কিন্তু যখন আমি মায়ের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম তখন আমি ভেবেছিলাম মা আমাকে জিজ্ঞেস করবে, কেন তুই এ কথা জিজ্ঞেস করছিস? কিন্তু সে তো সোজাসুজি আমাকে বকাঝকা করা শুরু করে দিল আর বলল, যা পাচ্ছিস তাতেই খুশি থাক, ফালতু প্রশ্ন করার কোনো দরকার নেই, যা ঘরে গিয়ে শুয়ে থাক। পিসি মা আমাকে বলেছিলেন যে মাকে এই প্রশ্ন করার পরে তোর মা যদি চুপ হয়ে যায় বা রেগে যায় তাহলে বুঝে নিবে যে সে কোনো উল্টোপাল্টা কাজ করছে। আর সত্যি সত্যি মা রেগে গেছিল, তার মানে ঠিকই বলেছিল পিসিমা। হয়তো আমার মা খারাপ কোনো কাজ করে, তাই তো সে রেগে গেছিল। একদিন আমি মায়ের পিছনে প্রধানের বাড়ি গেলাম, কারণ আমি জানতে চাইতাম যে আমার মা ওখানে কি এমন কাজ করে যার কারণে সে এত টাকা পায়। কিন্তু সে আমাকে দেখতে পেয়ে যায়, আর বাইরে থেকে আমাকে ফেরত পাঠিয়ে দেয়। এরপর বাড়িতে এসে আমার নজর সেই সিন্দুকের উপর পড়ল, যার মধ্যে আমার মা কিছু রেখেছিল। এই সিন্দুকের চাবি শুধুমাত্র মায়ের কাছে থাকত। আমাকে এখন যে কোনো ভাবে মায়ের কাছ থেকে সিন্দুকের চাবিটা নিতে হবে। রাতে যখন মা বাড়িতে এলো তখন আমার নজর মায়ের সেই ব্যাগের দিকে ছিল, যেখানে মা তার মধ্যে মাচা বেঁধে চাবি রাখত। মা খাবার খাওয়ার পরে স্নান করতে গেল, কিন্তু নিজের ব্যাগটা বিছানার উপর রেখে গেছিল। আমি তাড়াতাড়ি করে ব্যাগ খুলে সিন্দুকের চাবি বের করে নিলাম। যখন আমি চাবি দিয়ে সিন্দুকের তালা খুললাম তখন এটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ সিন্দুকের মধ্যে অন্য কিছু না, বরং টাকায় ভর্তি ছিল। মা তাড়াতাড়ি করে স্নান করে বাইরে বেরিয়ে এলো। আমিও তাড়াতাড়ি করে সিন্দুকের তালা লাগিয়ে দিলাম, আর চাবি নিজের কাছে রেখে দিলাম। কিছু সময় পরে মা ফিরে এলে আমাকে কিছু জিনিস দেখিয়ে বললেন, এগুলো আমি আমার জন্য নিয়ে এসেছি। মা আরও বলল, এই কাপড়গুলো অনেক বেশি পুরনো হয়ে গিয়েছিল, তাই কিছু নতুন কাপড় নিয়ে এলাম। মায়ের কথা শুনে আমি খুব বেশি রেগেছিলাম, তাই মাকে বললাম, আমি কেন দেখব এই সমস্ত জিনিস? তুমি নিশ্চয়ই কিছু খারাপ করেছ, আর সেই টাকা দিয়েই তুমি এইসব এনেছ। আমি এতটুকুই বলেছিলাম, তখনই মা হতবাক হয়ে গেল, আর তার চোখে জল চলে এলো। তিনি বললেন, আমি খারাপ কিছু করছি না। আমি বললাম, তাহলে এই সিন্দুকের মধ্যে কি আছে? এই কথা বলেই আমি সিন্দুক খুলে ফেললাম, আর বললাম, প্রধানের বাড়িতে ঝাঁটা দেওয়া মহিলাকে কে এত টাকা দেয়? আমার মা বললেন, চুপ করে যা মা, যদি আর কোনো কথা নিজের মুখ থেকে বের করেছিস তাহলে পরে হয়তো পস্তাতে হবে। আমি তোকে সব কথা বলছি। তিনি বললেন, আমি প্রধানের বাড়িতে ঝাঁটা দেওয়ার কাজই করি, কিন্তু যখন আমি প্রধানের ছোট বৌমাকে দেখলাম